পুজো তো প্রায় চলে এলো, আর এবারের পুজোর ছুটিতে কলকাতার খুব কাছেই 2-1 দিনের ট্রিপের সন্ধান দিতে আজ আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার টাকিতে। ট্রেন জার্নি তো থাকবেই, সেই সাথে এই রুটের বেশ কয়েকটা ছোট বড় স্টেশনের সাথে আলাপ সেরে নেওয়া, ইছামতির গা ঘেঁষে দুর্দান্ত একটা রিসর্টে রাত্রিবাস, 16 আনা বাঙালি স্বাদের খাওয়া দাওয়া, ইছামতির বুকে লঞ্চ সফরের মাঝেই জলপথে ভারত বাংলাদেশের সীমানা প্রায় ছুঁয়ে ফেলা, ঝুমুর নাচ দেখতে দেখতে রাতের নিস্তব্ধতা উপভোগ করা, আর একই সঙ্গে হাসনাবাদ থেকে সুন্দরবন পৌঁছে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর অভিজ্ঞতাকে সাথে নিয়ে শুরু করছি আমাদের উইকেন্ড ট্রিপ আমার শহর বহরমপুর থেকে। 4 সেপ্টেম্বর 2024, খুব সুন্দর একটা বিকেল। আর এই সুন্দর বিকেলে শুরু হচ্ছে আরও একটা উইকেন্ড ট্রিপ মুর্শিদাবাদ থেকে হাসনাবাদের পথে। বহরমপুর থেকে ব্যারাকপুরের পথে হাজারদুয়ারি এক্সপ্রেসে আমার সিট নাম্বার হচ্ছে 48, আর কোচ হচ্ছে D2, সংরক্ষিত নন এসি চেয়ার কার। আর সংরক্ষিত নন এসি চেয়ার কারে উঠে প্রথমেই যে কাজটা করতে হয়, বিশেষ করে ভিড় ট্রেনে, সেটা হচ্ছে ব্যাগ ম্যানেজমেন্ট। সবাই ব্যাগ তুলে দিয়েছে 2-3টে করে, তো আর কি ব্যাগ ট্যাগটপ সেট করে তারপরে নিজেকে আর কি সিটে সেট করলাম। রেলগাড়ি চলুক রেলগাড়ির গতিতে, আর আমরাও খাবো ঝড়ের গতিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে ঘুগনি। বাইরে আসলে না খাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সময় রাত 9:14। অপেক্ষা করছি ব্যারাকপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসছে ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল, যেটা ধরে আমার গন্তব্য শিয়ালদা। বলতে না বলতে ট্রেন চলে এসছে। আগের ট্রেনটা মিস করেছি, কারণ অনেক দর্শকের সঙ্গে ট্রেনের থেকে নেমে দেখা হয়েছিল, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে সেলফি তুলতে ট্রেন মিস। ট্রেন ফাঁকাই আছে এই সময়, ট্রেন ফাঁকাই যায় শিয়ালদার সমস্ত ট্রেন। শিয়ালদার দিক থেকে যে ট্রেনগুলো এখন আসবে সেগুলো ভিড় হয়ে আসবে, বা শিয়ালদার দিকে যে ট্রেনগুলো যাচ্ছে সব ফাঁকাই থাকে। ভেতরে প্রচণ্ড গরম, তো বাইরে এসে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আজ একটু ব্যারাকপুর টু শিয়ালদা লোকাল ট্রেনে জার্নি করে নিচ্ছি। সময় ঘড়ি বলছে রাত 9:59। গন্তব্য বলছে পৌঁছে গেছি শিয়ালদাতে। আজকের রাত্রিবাস শিয়ালদা স্টেশনেই হবে। যেতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশনের ডরমিটারি বা রিটায়ারিং রুমে। আমি যখন কলকাতায় আসি না, যখন আমার পরের দিনের ট্রেন থাকে, তখন আমি এখানেই থাকি। সুবিধাটা হচ্ছে যে এখানে তাও আপনি রুমের অ্যাভেলেবিলিটি পাবেন, ডরমিটারি বা আপনি এখানে যে ফ্যামিলি রুম বা বাঙ্কার বেড পেয়ে যাবেন। কিন্তু হাওড়া স্টেশনে পাওয়া খুবই চাপের, মানে হাওড়াতে ক্যাপাসিটি বেশি, কিন্তু হাওড়াতে প্রায় পাওয়া যায় না বলেই চলে। ধরুন আপনাদের হাওড়া থেকে ট্রেন, এখানে রাত্রিবেলা থেকে গেলেন, পরের দিন সকালে উঠে এখান থেকে ট্যাক্সি নিয়ে বা বাস নিয়ে হাওড়া পৌঁছে হাওড়া থেকে ট্রেন ধরে নেবেন। এটা 12 ঘন্টার জন্য বুকিং হয় অথবা 24 ঘন্টার জন্য বুকিং হয়। বুকিং করার জন্য লাগবে হচ্ছে আপনার কনফার্ম টিকিট উইথ PNR। আর এটা কিন্তু বুকিং হবে হচ্ছে অনলাইন, অথবা আপনারা কিন্তু এখানে এসে এখানে কথা বলে কিন্তু অফলাইনেও বুক করতে পারবেন, মানে স্পট বুকিংও হবে যদি এটা অ্যাভেলেবেল থাকে। 12 ঘন্টার জন্য এটা আমার পড়েছে হচ্ছে 1143 টাকা। যদি ডরমেটারি আপনারা নিতে চান, এসি ডরমেটারি রয়েছে, সেখানে অনেকটা খরচ কম পড়বে, বাট আমার রুম লাগে, কারণ মানে জায়গা লাগে, যেহেতু এডিট ফেডিট করতে হয় তো কাজ টাজ করতে হয়। নিচে একটা বেড, ওপরে একটা বেড, স্পেস মোটামুটি যা রয়েছে হয়ে যাবে ঠিকঠাক। বাট হানিমুন কাপলরা আসবেন না, কারণ বারবার উপর নিচ করাটা সম্ভব না। এসি তো রয়েছে, একটু পরে আমি এসি অফ করবো, কারণ এসির দরকার হবে না, ঠান্ডা লাগবে। ফ্যান রয়েছে, এরা 2টো জলের বোতল দিয়েছে, মিরর রয়েছে, ফোন রয়েছে, ফোন করে খাবার দাবার চাইলে অর্ডার দিতে পারবেন। আর এখানে একটা ডেন্টাল কিট ফিট রয়েছে, আর এটা আমি খাবারটা সঙ্গে করে নিয়ে এসেছি। আর এখানে মেনু কার্ড রয়েছে, দরকার হলে খাবার দাবার অর্ডার দিতে পারবেন। আর জানলার বাইরে যদি ক্যামেরা রাখি, তাহলে সেখানে রয়েছে রাতের কলকাতা, সেই সাথে আমাদের শিয়ালদা ফ্লাইওভার। এর কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই, বাইরে বাথরুম রয়েছে, বাট এই জায়গাটায় রয়েছে 2টো বাথরুম আর 3টে এরকম রুম রয়েছে। তো বাথরুম নিয়ে সকালবেলায় মারামারি ঝগড়াঝগড়ি হওয়ার কোনো ব্যাপার না, বাথরুম নিয়ে কোনো চাপ নেই, পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার হাসনাবাদ লোকালে। সো গুড নাইট, টাটা অ্যান্ড লাভ ইউ। 5 সেপ্টেম্বর 2024, সময় ঠিক সকাল 7:22। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই আজকে আমার জার্নি হবে শিয়ালদা থেকে হাসনাবাদের পথে, ট্রেন নাম্বার 33515 শিয়ালদা হাসনাবাদ লোকালে। শিয়ালদা থেকে হাসনাবাদের পথে আমরা অতিক্রম করব 74 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের এই লোকাল ট্রেন সময় নেবে হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। আর এই যাত্রাপথে রয়েছে 28টা হল্ট এবং 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে প্রতিদিন সকাল 7:40 ছেড়ে সেই দিনই সকাল 9:52 হাসনাবাদ পৌঁছে তার যাত্রা শেষ করে। আর শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত এই লোকাল ট্রেনে আমার ভাড়া পড়েছে মাত্র 20 টাকা। 20 টাকায় 75 কিলোমিটার ভাই, এগুলো ইন্ডিয়ান রেলে সম্ভব। এই বিশেষ মুহূর্তটাকে চিরস্মরণীয় করে রাখতে
সেলিব্রেশন করা যেতেই পারে এক কাপ গরম গরম চায়ের সাথে। ট্রেন ছাড়ার মুহূর্তে কিন্তু কামরায় মোটামুটি লোকজন রয়েছে। তবুও বলবো যারা আপনারা এই ট্রেনে বিধাননগর থেকে উঠছেন বা দমদম থেকে উঠছেন, জায়গা পেয়ে যাবেন আরামসে। আজকে তিস্তা তোরসা কত লেটে ঢুকছে। আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে কালকে রাত্রে খাগড়াঘাট থেকে তিস্তা তোরসা ধরবো, এটা তো ভোর 4:30-র মধ্যে ঢুকে যায় শিয়ালদা, এটাতে শিয়ালদা নেমে তারপরে এই ট্রেন ধরবো। তারপরে আজকে এই কত লেটে ঢুকছে। কলকাতা নঙ্গল ড্যাম। সময় সকাল 7:58 আমাদের ট্রেন ছিল দমদম জংশন। আর দমদম থেকে কিন্তু ট্রেন মোটামুটি ফুল, মানে সমস্ত সিট কিন্তু ভর্তি হয়ে গেছে। এরপর থেকে আর ট্রেনে জায়গা পাওয়াটা চাপ হয়ে যাবে। দমদম জংশনের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। এই দমদম ক্যান্টনমেন্ট থেকে না একটা লাইন চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। ক্যান্টনমেন্টের পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গানগর। আদার জলি হবে, কমলার জলি হবে, টিপটপ লজেস্ট হবে, 5 টাকা। এই দুর্গানগরের ওপর দিয়ে চলে গেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। তো এই এক্সপ্রেসওয়ে ধরে গেলে কিন্তু এয়ারপোর্ট খুবই কাছে, মানে এই এক্সপ্রেসওয়েটা কিন্তু এয়ারপোর্টকেও কানেক্ট করে। এই যাত্রাপথের আরও একটা ব্যস্ততম স্টেশন হচ্ছে বিরাটি। বিরাটি থেকেও কিন্তু এয়ারপোর্ট খুব কাছে। বিরাটির পরের স্টেশন বিশ্বরপাড়া কোদালিয়া, এরপরে আসবে হচ্ছে নিউ ব্যারাকপুর। আরও একবার চায়ের বিরতির মাঝে আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ ব্যারাকপুর স্টেশনে। এই নিউ ব্যারাকপুর স্টেশনের সাথে আমার একটা কানেকশন আছে, সেটা বলি। আমি যখন দমদমে থাকতাম 2005 সালের কথা বলছি, সংস্কৃত পড়তে আসতাম। স্টেশনের পাশেই একজন শিক্ষক ছিলেন, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেখানেই পড়তে আসতাম। তার কীভাবে কানেকশান হয়েছিল, তো আমাদের কলেজে একটা মেয়ে পড়তো, তার নাম হচ্ছে ঈশিতা। ঈশিতার বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে। ওই বলেছিল ওই স্যারের কাছে পড়তো, বললো কৌশিক তুই এই স্যারের কাছে পড়, ভালো হবে। এখানেই পড়তে আসতাম। নিউ ব্যারাকপুরের পরের স্টেশন এটা হচ্ছে মধ্যমগ্রাম। বিরাটির মতো কিন্তু মধ্যগ্রামও আমাদের এই যাত্রাপথে অন্যতম ব্যস্ত স্টেশন, কারণ প্রচুর যাত্রী কিন্তু এখান থেকে ট্রেনে ওঠানামা করেন। মধ্যমগ্রামের পরে আসবে হচ্ছে হৃদয়পুর, তারপরে বারাসাত জংশন। সময় সকাল 8:26 আমাদের ট্রেন পৌঁছে গেল আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এটা হচ্ছে বারাসাত জংশন। আর এই বারাসাত জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যাবে হাসনাবাদ যাওয়ার লাইন। শিয়ালদা থেকে আমাদের 28 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন পার করে গেল কড়েয়া কদমগাছি স্টেশনে। আর সময় ঘড়ি বলছে এখন সকাল 8:40। সময় সকাল 8:50 আমাদের ট্রেন পার করছে বেলিয়াঘাটা রোড স্টেশন। এরপরে একটা নদী আমরা বের করব, সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। শিয়ালদা থেকে আমাদের 45 কিলোমিটার পথ চলা শেষ। আর ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক সকাল 9টা। আমাদের ট্রেন এসে পৌঁছালো এই যাত্রাপথের আরও একটা স্টেশন হারোয়া রোডে। এই যাত্রাপথের আরও একটা স্টেশন মালতীপুর। আমি যে স্টেশনগুলোর নাম বলছি বা যে স্টেশনগুলো পার করছি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, প্লিজ কিন্তু কমেন্টস করবেন যে কোন স্টেশন থেকে আমার দর্শক বন্ধু রয়েছে। আমাদের ট্রেন পার করলো চাঁপাপুকুর বা চম্পাপুকুর স্টেশন। এই চম্পাপুকুরের পর থেকে হাসনাবাদ পর্যন্ত কিন্তু এবার আমাদের সিঙ্গেল লাইন ইলেকট্রিফাইড ট্রেন। সময় সকাল 9:20। সেই সাথে আমাদের শিয়ালদা থেকে 62 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করে হচ্ছে ভ্যাবলা হল্ট স্টেশন। এরপরে আসবে হচ্ছে বসিরহাট। আর ট্রেনে যে ভিড় ছিল না, এই ভ্যাবলা হল্টে এসে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল, মানে আমাদের এই কামরা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেল। শিয়ালদা থেকে 64 কিলোমিটার পথ চলা শেষ। আমরা পৌঁছে গেলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির একসময় বিখ্যাত লবণ বাণিজ্য কেন্দ্র বর্তমানে বসিরহাটে। বসিরহাট উত্তর 24 পরগনা জেলার একটা সাব ডিভিশন বা মহকুমা। শিয়ালদা থেকে আমাদের 70 কিলোমিটার পথ চলা শেষ। আমরা পার করে এলাম নিমদারি স্টেশন। এরপরে আসবে হচ্ছে টাকি রোড। আর সেই সাথে ভো হর্ন বাজিয়ে চলে চলেছে আমাদের ট্রেন। দুদিকে সবুজে সবুজ ধান ক্ষেত, নীল আকাশ, তার মধ্যে ভেসে বেড়াচ্ছে মেঘ, একটা পুজো পুজো ভাব। গল্পের মাঝে আমাদের ট্রেন পৌঁছে গেছে টাকি রোড স্টেশনে। প্ল্যাটফর্মটা রয়েছে ওইদিকে। আর টাকি এই জায়গাটার নাম আমি শুনেছি যে ইছামতি নদীর তীরে এই টাকি হচ্ছে দুর্দান্ত একটা পিকনিক স্পট। ইছামতি নদী এখানে ভারত আর বাংলাদেশকে আলাদা করেছে। পরবর্তী এবং শেষ স্টেশন হচ্ছে হাসনাবাদ, যেখানে পৌঁছে আমার এই দুর্দান্ত জার্নি শেষ হবে। সময় সকাল 9:46। আমরা পৌঁছে গেলাম আমাদের এই যাত্রাপথের শেষ স্টেশন হাসনাবাদ। আর হাসনাবাদ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে দিলসে ওয়েলকাম। ট্রেন আমাদের নামিয়েছিল 2 নম্বরে। আমাকে 2 নম্বর থেকে ওভারব্রিজে চলে আসতে হলো হচ্ছে 1 নম্বরে।
1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে, আর স্টেশনের বাইরে কিন্তু সেই সাথে টোটো রয়েছে। তো আমি এখানে যে রিসর্টে যাব, খোলা হওয়া রিসর্টে, সেই রিসর্টের ওনার এসেছেন গাড়ি নিয়ে। বাট আমি জিজ্ঞেস করলাম যে এমনি যখন ট্যুরিস্টরা আসবে তাদের জন্য তো গাড়ি নাও থাকতে পারে, তারা কিসে করে যাবে? তো বললো যে এখান থেকে টোটো রয়েছে, তো এই টোটো নেবে হচ্ছে 100 টাকা। হাসনাবাদ স্টেশন থেকে খোলা হওয়া রিসর্টের দূরত্ব সড়কপথে প্রায় 4 কিলোমিটার। রাস্তার এক পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি আর দানসা নদীর মিলিত শাখা। স্টেশন থেকে গাড়িতে মিনিট 10 মতো সময় লাগলো। এখন টাইম হচ্ছে সকাল 10:11 আর আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের রিসর্টের সামনে। আর এই রিসর্টের দোরগোড়ায় পা দিয়ে প্রথম একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে আমাদের আসতে পারে, তো এখানে নেটওয়ার্ক রয়েছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু এয়ারটেলের ফুল নেটওয়ার্ক রয়েছে এবং জিও নেটওয়ার্ক রয়েছে। তো নেটওয়ার্ক রিলেটেড কিন্তু আপনাদের কোনো সমস্যা এখানে হবে না। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, ওনাদের অফিস। আর ধরুন আপনারা একটা ফ্যামিলিতে 5 জন আসছেন বা 2 জন আসছেন বা 3 জন আসছেন, তো যে কোনো একজনের আই কার্ড হলেই হবে। আনম্যারিড কাপল অ্যালাউ করেন? না না সিঙ্গেল সিঙ্গেল অ্যালাউ, কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ নয়। চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 10টা। আমাদেরকে দেওয়া হলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমি আজকের এই পর্বে আপনাদেরকে যা কিছু দেখাবো, মানে আমি এখানে যা খাবো, যা দেখবো, এটা কিন্তু সবার জন্যই, মানে আমার একার জন্য কিন্তু স্পেশাল কিছু নয়, বা দর্শকদের যা দেবেন আমাকে তাই দেবেন, কোনো এক্সট্রা ফেসিলিটি কিন্তু আমার দরকার নেই। আর এখানে আমার যে রুম, সেটা হচ্ছে রুম নাম্বার 1, এটার নাম হচ্ছে ইমন। বেড়াতে যাওয়া মানে আমরা যে সবসময় উত্তরবঙ্গের দিকেই যাবো, সবসময় যে আমরা পাহাড়ের দিকে যাবো তা কিন্তু নয়। আমাদের আশেপাশে কলকাতা থেকে বলা ভালো ঢিলছোড়া দূরত্বে এমন অনেক জায়গা রয়েছে যেখানে গিয়ে কিন্তু আমরা যে প্রকৃতির মধ্যে যে শান্তির সন্ধানটা খুঁজি, সেই সন্ধানটার সমাধান আমরা পেলেও পেতে পারি। যারা আমরা শহরে থাকি, এই সারাদিন অফিসের কাজ, চিৎকার চেঁচামেচি, ভিড় ভাড়, গাড়ি, ট্রাফিক, মানে পুরো সত্যি কথা বলতে মাইন্ড পুরো ঘেটে যায়। তো সপ্তাহান্তে 2 দিন যদি আমরা এরকম জায়গায় আসি, একটু খোলা হাওয়াতে এরকম প্রকৃতির মাঝে একটু নিজেকে মেলে ধরতে পারি, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, কিংবা পাখির কলরব শুনতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সারা সপ্তাহের যে কাজের প্রেশার, এই যে আমাদের মেন্টালি চাপ, সেটা কোথাও হলো কিন্তু প্রশমন হয়েই থাকে। এই হচ্ছে আমাদের ডবল বেডরুম। খাট যেরকম আছে তাতে কিন্তু 2 জন খুব ভালো মতো হয়ে যাবে। সঙ্গে যদি আপনাদের ছোটো বাচ্চা থাকে, সে কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে। মানে আমি পল যদি আসি সেট হয়ে যাব। এদিকে এসিও রয়েছে, এসির আমার দরকার তো পড়বে না। টিভিও রয়েছে, সেট টপ বক্স সবই রয়েছে, মানে বিনোদনের যা যা দরকার মোটামুটি সব কিছু রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে টাইমিং লেখা রয়েছে, এখানকার স্টাফদের নাম, ফোন নাম্বার, এবং একই সাথে কিন্তু কখন কী দেওয়া হবে, বেড টি টাইম, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, স্ন্যাক্স টাইম, ডিনার টাইম, সব কিন্তু এখানে মেনশন করা আছে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে গিজার। হ্যাঁ আছে, কারণ শীতকালে যখন আপনারা আসবেন তখন কিন্তু গিজারের দরকার পড়বে। আর টয়লেটের সাইজ মোটামুটি ঠিকঠাকই আছে। আর এইগুলো সব আপনাদের সব পরপর কটেজ, তাই তো? যে কটেজগুলো রয়েছে একদম এই পুকুরের ধার বরাবর, তো এইগুলো হচ্ছে সমস্ত কটেজ। রুম তো আপনাদেরকে দেখালাম, এবার একটু কটেজটা আপনাদের দেখিয়ে দিই, কারণ অনেকেই আছেন যারা একটু এরকম কটেজে থাকতে পছন্দ করেন। এটা হচ্ছে এনাদের ডরমেটারি। যারা হয়তো বন্ধুরা মিলে আসছেন, হইচই করবেন, গল্প করবেন, সারা রাত ধরে মজা হই হুল্লোড় করবেন, তারা কিন্তু ডরমেটারি চুজ করতে পারেন। এখানে এসি নেই, কিন্তু অনেকগুলো ফ্যান রয়েছে, ফ্যানও রয়েছে, লাইটও রয়েছে, ওদিকে জানলাও রয়েছে। জানলা খুলে দিয়ে কিন্তু দুর্দান্ত হাওয়া আসবে। আর সেই সঙ্গে কিন্তু টিভি তো রয়েছে, ওয়াইফাইও তো রয়েছে, দুটো রয়েছে হচ্ছে টয়লেট। আপনারা যখন এই প্রোগ্রামটা করছেন, বিশেষ করে অক্টোবরের একটু শেষ দিকে, যখন ঠান্ডাটা সময় মাত্র পড়া শুরু করেছে, সকালবেলা উঠলেই আর কি ঘাসের মধ্যে দেখবে শিশি জমে আছে, ঠিক এই টাইমটা থেকে যখন আসবেন না, তখন কিন্তু এসির দরকার পড়বে না। তখন কিন্তু আমার মনে হয় যে ভালো লাগবে এই জায়গাটা। এখন একটু গরম আছে, মানে আজকের দিনের কথা বলছি, 5 সেপ্টেম্বরের কথা বলছি। ও কটেজে এসি নেই, কিন্তু কটেজে কুলার রয়েছে, টিভিও রয়েছে, ফ্যানও রয়েছে, ওদিকে আলমারিও রয়েছে, এমনি কংক্রিট, কিন্তু এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন আমরা যখন মাটির বাড়ি দেখি, ঠিক আছে, সেই মাটির বাড়িতে অনেক সময় ওই যে ল্যাপা থাকে, ল্যাপাটা উঠে যায়, ওইরকমই কিন্তু একটা এটাকে আর কি ডিজাইন করা হয়েছে। এখানেও অ্যাটাচ টয়লেট রয়েছে, এদিকে জানলা রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আমরা 2 বেড কটেজ দেখেছি, এটা হচ্ছে আপনাদের 4 বেড কটেজ। আর এখানেও 2টো খাট রয়েছে, 2 জন হয়ে যাবে। এদিকে 2 জন, ঘর অনেকটাই বড়, প্লাস ঘরের মধ্যে কিন্তু টেবিল রয়েছে, বসার জায়গা রয়েছে, ওদিকে ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে, আর এইদিকেও কিন্তু বেড রয়েছে। একটা বাচ্চা নিয়ে এখানে বাবা মা বাচ্চা 3 জন হয়ে যাবে। এখানে দেখুন এই যে রান্না হচ্ছে না, এটা কিন্তু মাটির যে উনুন, সেখানে কিন্তু রান্না হচ্ছে। শুকনো কাঠ, ডালপালা সব কিছু কিন্তু দিয়ে দেখুন ভাতের চাল ভেজানো হয়েছে, এই মাটির উনুনে কিন্তু রান্না হচ্ছে। দিদি আমাদের লোকাল, উনি রান্না করছেন। দেখুন পাশেও একটা বড় উনুন রয়েছে। আর এটা হচ্ছে এনাদের মেন রান্নাঘর, যেখানে জল টল সব কিছু রয়েছে। গ্যাসের তো জোগান রয়েছে, কিন্তু এনাদের ম্যাক্সিমাম যে রান্নাটা, মানে ধরুন ভাত টাত এরকম কিছু, সব কিছু কিন্তু কাঠের জালেই হয়। উনুনে আপনারা যে রান্না করছেন, আমি তো দেখলাম যে এখন ভাত চাপানো হয়েছে, আর কি মেনলি রান্নাটা উনুনে আপনারা করছেন? মাংস তৈরি হয়, মেন প্রায়োরিটি মাংস দিয়ে দিই, সবজিও হয়, আর আমাদের টাইম বুঝে গ্যাস এবং
মানে অল্টারনেট চলে, দুটোই চলে, দুটোই চলে। দুটোই চলে। আর একটা অ্যাডভান্টেজ, যেহেতু আমরা সমস্ত লোকাল মাংস বলুন, মাছ বলুন, সব আপনার সবজি বলুন, সব অর্গানিক, অর্গানিক। মানে আপনাদের এখানেই চাষ হয়? এখানে চাষ হয় বা বাইরে যেখানে ফার্মে চাষ হয় আমরা নিয়ে আসি, নিয়ে এসে সব লোকাল জিনিস বলে আমাদের এটা। আর যদি দেখা যায় আমরা উনুনে রান্না করি, এর টেস্ট অন্যরকম দাঁড়ায়, মানে যেই খাবার আমরা জেনারেলি কলকাতায় কোথাও পাই না। মানে আপনাদের কোনো সবজি কোনো কিছু আপনাদের কলকাতা থেকে বা এরকম জায়গা থেকে ইম্পোর্ট করা নয়, সব হচ্ছে লোকালি, মানে যার মধ্যে একটা অর্গানিক ব্যাপার রয়েছে এবং একটা বলে না দেশি স্বাদ, একটা দেশি স্বাদ কিন্তু আমরা মানে পাবো এখানে এসে। এইরকম একটা রিসর্ট যেমন আমাদের মতো শহরের লোকেদের মনোরঞ্জনের আয়োজন করে, তেমনি কিন্তু স্থানীয় যারা মানুষ তাদের কিন্তু একটা বিরাট বড় কর্মসংস্থানের সঙ্গে আছে। কখনো চন্দন গাছ দেখার আমার সুযোগ এইভাবে কাছ থেকে হয়তো ছুঁয়ে হয়নি, দেখেছি এমনি যখন আমি তামিলনাড়ুতে গেছিলাম। তো এই হচ্ছে দেখুন চন্দন গাছ, রিসর্টে চন্দন গাছ দেখেছি, এবার দেখছি আঙুর গাছ। প্রথম আঙুর গাছে আঙুর স্পর্শ করে প্রথম। যাদের অভ্যাস ছিল যে গ্রামের দিকে গেলাম, একটু পুকুরে ঝাঁপ দিলাম, একটু পুকুরে নিয়ে আসি, স্নান করে আসি, বা শহরে যারা থাকি তারা এত পুকুর পাই না, আমরা সুইমিং পুলে যাই, একটু সুইমিং পুলে যাই। তো এখানেও এই যে পুকুরটা রয়েছে, সেখানে কিন্তু চাইলে সুইমিং করা যেতে পারে। এখানে স্পিড বোট নেই, এখানে প্যাডেল বোট রয়েছে। তা এই রিসর্টের একজন দাদা রয়েছে, তাকে বললাম যে আপনি একটু হেল্প করুন, কারণ আমি একা যদি বোট চালাই, মানে যেহেতু আমি সোলো ট্রিপে এসেছি, আমার সাথে কেউ আসেনি, তো আমি যদি একা এখন বোট চালাই তাহলে বোট কাত হয়ে যাবে, আমি আর শ্যুট করতে পারবো না। আপনারা যারা দর্শক তাদের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখানো দরকারও ছিল, যে এখানে বোটিং করা যায়। আপনারা যখন আসবেন বোটিং করবেন, দুটো বোট আছে এদের এখানে, বিকাল যখন হয়ে যাবে বিকালবেলায় করবেন, কিংবা খুব সকালে উঠে করে নিলেন, ভালো লাগবে। এই চলে এসছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম লুচি, সেই সঙ্গে আলুর তরকারি, একটা সন্দেশ, আর আমার সব থেকে ফেভারিট ডিম সেদ্ধ। সময়বেলা 1:45, ব্রেকফাস্ট পর্ব শেষ করে একটু রেস্ট করছিলাম, তারপর আবারও ডাক এলো বেরিয়ে পড়া এই সবুজের মাঝে নতুন কিছু সন্ধানে। কোথায় গিয়েই বলবো না হয়। গাড়ি আমাকে নামিয়ে দিল স্থানীয় একটা জেটি ঘাটে। এই জেটি ঘাটটা এখানকার লোকাল, এটার আলাদা করে কোনো নাম নেই মানে এখানে কিন্তু কোনো ফেরি পারাপাড়া হয় না। আর আমি গুগল ম্যাপে দেখছিলাম এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুরাবাদ। আমরা নেমেছিলাম হাসনাবাদ থেকে আমরা এসেছি হচ্ছে মোহনপুরাবাদে। আর সামনে যে বড় নদীটা রয়েছে, নদীতে খুব সম্ভবত এখন জোয়ার চলছে, এটা কিন্তু ইছামতিরই একটা পার্ট। এই যে আপনারা রিসোর্ট থেকে এই যে ঘাট পর্যন্ত এলেন, তো এক্ষেত্রে কিন্তু এই যে যাতায়াতটা সেটা কিন্তু এনারাই সব ব্যবস্থা করে দেবেন। কখনো গাড়িও থাকতে পারে, কখনো টোটো থাকতে পারে। সুন্দরবনের মতো না এই জায়গায় এত তো রিসর্ট এখনও তৈরি হয়নি, মানে কমার্শিয়াল ছোঁয়া কিন্তু এখানে লাগেনি এখনও। সেই জন্যই এই জায়গাটা কিন্তু এখনও প্রাকৃতিক যে স্বভাব সেটা কিন্তু বজায় রেখেছে। দেখুন এখানে কিন্তু আশেপাশে ইট ভাটা রয়েছে, আর দু একটা বাড়িঘর রয়েছে, এখানে কিন্তু কোনো দোকানপাট কিচ্ছু নেই। আর এই দূর পর্যন্ত নদীর ওপারে কিছু নৌকা বাঁধা রয়েছে, যেগুলো করে হয়তো এখানে জেলে মাঝিরা মাছ টাছ ধরে। আর নদীর সামনে বাঁকও নিয়েছে, আর সবুজ একটা অন্যরকম অন্যরকম পরিবেশ, অন্যরকম এনভায়রনমেন্ট। যারা এই সফরে সঙ্গী তারা বোটে উঠছে, কিছু বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে আর কি একটু ধরে আর কি উঠিয়ে দিচ্ছেন এখানকার কর্মীরা। আর এখানে পাটাতনও রয়েছে, ওঠা নামা করতে কোনো অসুবিধা হবে না। আর বোট চলার আগে বোটের কিন্তু পুজোও করা হয়েছে, যে জিনিসটা কিন্তু আমরা যখন সুন্দরবনে যাই আমরা দেখি। যখন আমরা ওই সোনাখালীর ঘাট থেকে উঠি আর কি, তখন ঠিক যেরকম একটা অনুভূতি হয় না, এই লঞ্চে উঠছি প্রথমবার সুন্দরবন যাব, এই অনুভূতি কিন্তু সেম। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের নাম হচ্ছে বনবিবি সেতু। আমাদের বাঁ দিকে রয়েছে হাসনাবাদ, আর ডান দিকে রয়েছে হচ্ছে হিঙ্গলগঞ্জ। হাসনাবাদ আর হিঙ্গলগঞ্জকে এই ব্রিজটা কানেক্ট করেছে। সুব্রতবাবু এখানে 30 বছর ধরে আছেন, 30 বছর ধরে আপনার লঞ্চের আর কি ব্যবসা বাণিজ্য করে থাকেন। অজানা অনেক কিছু আমাদের রয়েছে এই যাত্রাপথে, নদীপথে, তো সেগুলো কিন্তু আমরা সুব্রতবাবুর মুখ থেকে শুনবো। এই যে নদী ধরে আমরা যাচ্ছি, নদীটা কি নদী? এই নদীটা ইছামতি নদী। আর এইদিকে কোথায় যাচ্ছে নদী? ডাঁসা নদী বলে। ডাঁসা নদী, ওই যে চলে যাচ্ছে নদীর ওই বরাবর। হ্যাঁ, এই ডাক বাম দিকে, এইদিকে ডাঁসা নদী, ওটা কাটাখাল নদী, ডাঁসা নদী, আর এটা হচ্ছে ইছামতি। মানে দুটো নদী এখানে এসে আর কি মিশছে, মানে এটা একটা মোহনা, অনেকটাই চওড়া নদী। এখানে আমরা সামনে আবার একটা মোহনা পাবো বাংলাদেশের 0 পয়েন্টে গিয়ে। এগুলো তখন আমরা ইন্ডিয়াতেই আছি, এখন ইন্ডিয়াতেই আছি। আচ্ছা, টাকি এখান থেকে কতটা দূরে? আমরা যে টাকির কথা শুনি, ইছামতির মুখে টাকি এখান থেকে টাকিটা 1 ঘন্টা 30 মিনিট দূরে। 1 ঘন্টা 30 মিনিট। তো টাকির ওখানে কি আমরা যাবো আজকে? হ্যাঁ, আমরা চেষ্টা করবো। মানে চেষ্টা কেন কথাটা আসছে, যেহেতু বলতে ভারত বাংলাদেশের একটা বিএসএফ বর্ডার, তো হ্যাঁ এবার পারমিশন দেবে, আমাদের পারমিশন সবসময় দেয়, হ্যাঁ, আমরা সবসময় যাই। এই যাবৎকাল যে ভারত বাংলাদেশের একটা সমস্যা তৈরি হয়ে যায়, এর জন্য কি কিছু সমস্যা হতে পারে? সমস্যা চলছে সাময়িক,
আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে। ঠিক হয়ে যাবে। সোজা পথে তো আমরা যাচ্ছিলামই, এবার ঘুরতে ঘুরতে একটু লঞ্চের পেছন দিকে এসেছি, যেখানে আমারই সঙ্গে যারা সহযাত্রীদের কথা বলছিলাম তারা সবাই রয়েছে, বেশিরভাগই সিনিয়র সিটিজেন। তারা আর কি এখানে চেয়ারে বসে এই জলপথের যে সৌন্দর্য বা এই যে জলযাত্রা সেটাকে আর কি উপভোগ করছে। এই যে সমস্ত ইটভাটাগুলো সব তৈরি হয়েছে না, এই যে চিমনিগুলো রয়েছে, কিছু ঘর বাড়িও রয়েছে, মানে একটা ছোটোখাটো গ্রামই বলা যেতে পারে তৈরি হয়েছে অল্প কিছু বাড়িঘর নিয়ে। বা এখানে একটা ঘাটও রয়েছে, ওটা খুব সম্ভবত কোনো শ্মশান ঘাট। তো এই যে জায়গাটা পুরো তৈরি হয়েছে, এটা কিন্তু আজ থেকে হয়তো 10-12 বছর আগে ছিল না, পুরোটাই নদী ছিল। আস্তে আস্তে পলি পড়ে 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 কিন্তু সেখানে আজকে একটা বিরাট এরকম আইল্যান্ড তৈরি হয়েছে। বা ওই যে মাছরাঙা যে আইল্যান্ডটা, তার সঙ্গে কিন্তু জায়গাটা পুরো জুড়ে গিয়েছে। এবং এখানে চাষবাস কিছু হয়তো টুকটাক হচ্ছে, মাছের ভেড়ি থাকতে পারে, গাছপালা রয়েছে, পুরো জায়গাটাই পাল্টে গিয়েছে। কার মুখে যেন শুনেছিলাম যে সুন্দরবন এমন একটা জায়গা যেখানে হয়তো 100 বছর আগে কোনো একটা আইল্যান্ড ছিল। আজকে হয়তো নদীর গতিপথ পরিবর্তনের জন্যই হোক কিংবা জলস্তর বাড়া কমার কারণেই হোক, হয়তো সেই 100 বছর আগেকার আইল্যান্ডটা জেগে উঠেছে। আর আপনারা যদি কখনো সুন্দরবনের ম্যাপটা দেখেন, তাহলে দেখবেন যে নদীগুলো বিভিন্ন পথে গিয়ে 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 বে অফ বেঙ্গলের সাথে মিশেছে। এবং ওই জায়গাতে মানে এরকম বদ্বীপ তৈরি হওয়া বা ছোটোখাটো দ্বীপ তৈরি হওয়া কিন্তু, বা সেটা জলের তলে চলে যাওয়া, এগুলো কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার। যে ভারতের পতাকা রয়েছে, যে বোটটা রয়েছে, এটা বিএসএফ এর, তাই তো? ওটা BSF এখান থেকে আমরা পারমিশন নেব। হ্যাঁ, এখান থেকে। আর ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি ওই যে ওটা বাংলাদেশ। ওপাটা বাংলাদেশ। ওটা বাংলাদেশে, ওটা টুরিস্ট স্পট, ওটা পিকনিক স্পট। ওটাও কি টাকি? না, ওটা বাংলাদেশ। ওটা বাংলাদেশ। সাতক্ষীরা। সাতক্ষীরা ওটা হচ্ছে টুরিস্ট স্পট। টাকিটা আমাদের বাম দিকে, টাকিটা পড়বে হচ্ছে আমাদের বাঁ দিকে, আর ডান দিকে কালিন্দী নদী চলে গেছে। আর এইদিকে চলে গেছে কালিন্দী নদী, আর এইদিকে হচ্ছে মাছরাঙা। হ্যাঁ, এটা আমরা ইছামতিতে, সামনে আমাদের ইছামতি। সামনেই ছামল। আমরা এখান থেকে মৌখিক একটা অনুমতি পেয়ে গেলাম। বিএসএফ এর যে বোর্ড ছিল সেখানে আমরা বললাম যে আমরা ট্যুরিস্ট বেড়াতে এসেছি। তো বললো ঠিক হয়, কোনো ব্যাপার না, শুধু জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছেন, ব্যাস। এমনি কাগজপত্র কোনো ব্যাপার নেই, একটা মৌখিক অনুমতি পেয়ে গেলাম যাওয়ার জন্য। এবং আমরা এখন ওই দিকটায় যাচ্ছি। এই যে বাংলাদেশের নৌকা, ওরা কিন্তু কিছুটা চলে এসছে এইদিকে লাইন অফ কন্ট্রোল পার করে, কিন্তু আমরা আমাদের লাইন অফ কন্ট্রোলের ওইবারে যাবো না, আমরা এইদিকেই থাকবো। সব বাংলাদেশের নৌকা মাছ ধরছে, সব পতাকা লাগানো আছে এখানে। কিন্তু যতগুলো নৌকা বোট যাই বলুন চলছে, সব জায়গায় কিন্তু তারা কোন দেশের, ভারতবর্ষের না বাংলাদেশের, সেখানে কিন্তু ফ্ল্যাগ লাগানো আছে। এটাই কিন্তু তাদের আইডেন্টিটি। যে বোটগুলো দাঁড়িয়ে আছে, ওই যে ভারতের পতাকা লাগানো আছে, ওগুলো বিএসএফ ক্যাম্প, BSF এর বোট। বিএসএফ এর বোর্ড। আর ভাষণটা কোথা থেকে শুরু হয়? এখান থেকেই শুরু হয়। এখান থেকে শুরু হয়। এখান থেকে আমরা টাকি রাজবাড়ি। জলপথে তো আমাদের ভ্রমণ চলছে, বাট বাঙালির ভ্রমণের সঙ্গে ভোজনটাও কিন্তু খুব দরকারি জিনিস। তো এখানে আর কি খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। বাঙালি যদি বাঙালি খাবারের স্বাদ পায়, আর সেই সাথে এরকম একটা জলপথে ভ্রমণের ভাইব পায়, তাহলে বাঙালি কিছু চায় না। তো সবাই আর কি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে। আমি আর ক্যামেরা নিয়ে এদেরকে ডিস্টার্ব করছি না, আমি একটু সাইডে সরে এসেছি। খাওয়া দাওয়া করার সময় মানুষের সামনে ক্যামেরা নিয়ে একটু না আমার অস্বস্তি হয়। ছোটোবেলা যখন মানে খাওয়া দাওয়া করতাম বিয়ে বাড়িতে, হঠাৎ করে তো মাংসের হাড় চুষছি, নিয়ে এলো ক্যামেরা নিয়ে, দাদা বার করে হাসতে হচ্ছে আমাকে। ভিডিও ক্যামেরা হচ্ছে, ভিডিও ক্যামেরা তখন আর কি। বা কেউ এসে জিজ্ঞেস করছে সব রান্নাবান্না ভালো আছে তো, মুখে হয়তো মিষ্টি ভরে দিয়েছি, রসগোল্লা, সব খাবার ঠিক আছে তো, যা লাগবে চেয়ে নেবে, লজ্জা করবেন না। কথা বলবো না কি হাসবো, না আমি মানে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বুঝতে পারতাম না। তো তারপর থেকে মানে একটা ইয়ে হয়ে গেছে যে খাওয়া দাওয়ার সময় আমি ক্যামেরা নিজে বলবো ঠিক আছে, বাট মানুষের সামনে ক্যামেরা নিয়ে যাবো না। এই যে জঙ্গলময় জায়গাটা রয়েছে, এটা হচ্ছে টাকি শ্মশান। কোমরে গামছা বামছা বেঁধে হয়তো এখানকার শবযাত্রীরা এসেছে। নদীর ধার, রাত্রেবেলায় বড় বড় গাছের নিচে শ্মশান, শুনলেই কেন বুকটা ছমছম করে। সেই তারানাথ তান্ত্রিকের গল্প মনে পড়ে যায়। জরাজীর্ণ বাড়ি যার গা দিয়ে গাছ উঠে গিয়েছে, মানে যে বাড়িকে এখন প্রায় গাছগাছালি গ্রাস করেছে, এটা হচ্ছে টাকি রাজবাড়ি। আচ্ছা, এখান থেকে টাকি পিকনিক স্পট শুরু। এই যে সামনে যে ভাঙা ভাঙা বাড়িটা রয়েছে না, জরাজীর্ণ বাড়ি যার গা দিয়ে গাছ উঠে গিয়েছে, মানে যে বাড়িকে এখন প্রায় গাছগাছালি গ্রাস করেছে, এটা হচ্ছে টাকি রাজবাড়ি। টাকির ইতিহাস বেশ সমৃদ্ধশালী। কথিত আছে গোবরডাঙ্গা জমিদারের হাতি আর টাকির জমিদারের লাঠি ছিল বেশ বিখ্যাত। বসিরহাটের বনেদি দুর্গাপুজো বলতে প্রায় 400 বছরের পুরনো টাকি জমিদার বাড়ি বা পুবের জমিদার বাড়ির দুর্গাপুজোকেই ধরা হয়। টাকি জমিদার বাড়ির দুর্গার প্রতিমার সাথে সাথেই অন্যান্য সব প্রতিমার বিসর্জন হয় এই ইছামতি নদীতে। সেদিন দুই দেশের সীমান্তের বেড়াজাল যেন এক মুহূর্তের জন্য মুছে যায়। ইছামতির বুকে নৌকা ভাসিয়ে এপার বাংলা এবং ওপার বাংলার শয়ে শয়ে মানুষ অংশগ্রহণ করেন সেই প্রতিমা নিরঞ্জনে, যার জনপ্রিয়তার বিচারে তিলোত্তমা দুর্গাপূজা কার্নিভেলকেও খুব সহজেই পেছনে ফেলে দিতে পারে। এনারা মানে খোলা হাওয়া রিসোর্ট কর্তৃপক্ষ আগত গেস্টদের জন্য এই প্রতিমা নিরঞ্জন উৎসব লঞ্চে করে দেখানোর আয়োজনও করে থাকেন। সেই ঘাট থেকে কিন্তু দুর্গাপুজোর যে বিসর্জন, টাকিতে যে বিসর্জন হয়, সেটা কিন্তু শুরু হয়। একটা বিষয় আপনারা দেখুন, এই সমস্ত ঘাটটারগুলো কিন্তু আটকানো রয়েছে।
এটা এখানকার একটা পার্ক, যেখানে লেখা আছে আই লাভ টাকি। টুরিস্টরা এখানেই বেশিরভাগ আসে এবং এখানে এসে খুব ভালো সময় কাটায়। কাপেল বলুন, ফ্যামিলি বলুন, সবার জন্যই হয়তো খুব সুন্দর জায়গা। বিশেষ করে বিকালবেলা, এখন নয়, এখন খুব গরম লাগছে, তাও এখন মানুষজন রয়েছে। এদিকে বিএসএফের ওয়াচ টাওয়ার রয়েছে। জলপথে টাকি দেখানোর পর আমাদের লঞ্চ আবারও ফিরে চলল রিসর্টের উদ্দেশ্যে। আর এরই মাঝে সেরে ফেললাম লঞ্চে আজকের মধ্যাহ্নভোজনটা। বোট চলেছে তার আপন পথে, সেই সঙ্গে মাতাল করা হাওয়া, পাতে পড়েছে নানা রকম খাওয়া দাওয়া, স্যালাড, শুক্তো এই দিয়ে শুরু হবে। আর এর সঙ্গে দেওয়া হচ্ছে একটা করে জলের বোতল। এর পরের আইটেম ছিল কাতলা মাছের মাথা দিয়ে ঘন মুগ ডাল। আমাদের পরবর্তী আইটেম দই কাতলা। এরকম হচ্ছে কাতলা মাছের পিস। ঝোল নিয়ে আমি কোনো বক্তব্য পেশ করবো না, ঝোল জিনিসটা আমার অতটা পছন্দ না। বাট যদি মাছের কথা বলি, মাছটা কিন্তু একদম ফ্রেশ। শেষ পাতে আমের চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা সব মিলিয়ে খাওয়া দাওয়া যাকে বলে গরু থেকে গরুতর হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই আমাদের লঞ্চ আবারও ফিরে এলো সেই ঘাটে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তবে রিসর্টে ফিরে আবারও বেরিয়ে পড়লাম। প্রয়োজন ছিল আপনাদের বেশ কিছু তথ্য শেয়ার করা আগামী দিনে যারা সড়ক পথে এই রিসর্টে আসবেন। আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় থাকে, ট্রিপ করার জন্য, এরকম উইকেন্ড ট্রিপ বা 1 ডে বা 2 ডে ট্রিপ করার জন্য পার্সোনাল গাড়ি ব্যবহার করেন। আমি যে রিসর্টটায় আছি, খোলা হাওয়া রিসর্ট টাকিতে, তো সেটা আসার জন্য আপনারা কলকাতা থেকে বাই রোড কীভাবে আসবেন তার একটা ডিরেকশন আপনাদেরকে দিয়ে দিই। সায়েন্স সিটির দিক থেকে আসছেন বা রুবি থেকে আসছেন, তা আপনারা হচ্ছে বাসন্তী হাইওয়ে ধরবেন। বাসন্তী হাইওয়ে ধরে এসে আপনারা মালঞ্চর দিক থেকে কিন্তু আপনারা টাকি রোড ধরবেন। 2 ঘন্টা রাস্তা। মালঞ্চর দিক থেকে আসার পর এটা হচ্ছে চৌমাথা, মুরারিশা চৌমাথা। এখান থেকে এইদিকে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে নেজাটের দিকে, এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে বসিরহাটের দিকে, আর সোজা যে রাস্তাটা চাকি, আমরা সোজা রাস্তাটা ধরবো। এই রাস্তা বরাবর এসে টাকির দিকে না গিয়ে আপনারা ঢুকবেন ডান দিকে। এই মোড়টার নাম ভূত বটতলা। এখানে একটা গেট রয়েছে, এখানে পথের পাঁচালী, এই রাস্তা আমাদের যেতে হবে। আর এখানে এদের একটা সাইনবোর্ডও রয়েছে, খোলা হাওয়া রিসর্ট। দেখুন এখানে রুট ডিটেলসও দেওয়া আছে। রুবি সায়েন্স সিটি থেকে 65 কিলোমিটার, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। রেলপথে ডিরেকশন দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এবার সড়ক পথে কীভাবে আসবেন গাড়ি নিয়ে যদি আসেন আপনারা, সেই ডিরেকশনও দিয়ে দিলাম, বিশেষ করে যারা কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গা থেকে আসছেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, নিচে চলছে ঝুমুর গান, আর ওপরে চলছে হচ্ছে খান পান, 4 পিস চিকেন পকোড়া, আর সেই সঙ্গে 1 কাপ দুর্দান্ত চা। এই চাটা শেষ করে, পকোড়া শেষ করে নিচে যাবো, ঝুমুর গান দেখবো। রাত তখন অনেক। ঝুমুর নাচ গানের ধুন ঠিক কতক্ষণ কানে বেজেছিল তা মনে করতে পারি না। তবে এই রাতটা ছিল সম্পূর্ণ অন্যরকম। ইছামতির মিশমিশে কালো জলে জোয়ার ভাটার খেলা, আকাশের এক প্রান্তে ঘন ঘন বিদ্যুতের চমক, রিসর্টের আলো ছাড়া দূর দূর অবধি কোনো কিছুই চোখে পড়ে না। যদি সময়ের কথা বলি তাহলে এখন হচ্ছে ঠিক 10টা, আর চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এখানে অপশান রয়েছে ভাত এবং রুটি, তো যথারীতি আমি রুটি নিয়েছি। আপাতত 3টে রুটি নিয়েছি, আর একদম হাতে গরম রুটি আলু ভাজা হচ্ছে বাঙালির প্রিয় খাবার, তো রুটি আলু ভাজা আছে। আর আরও একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। বাট আমি তো ঝিঙে পোস্ত খাবো না, রুটির সাথে আমার কিছু সবজি টুজি ভালো লাগে না। দেখা যাক এরপরে কি আইটেম আছে। এই হচ্ছে এখানকার গরমা গরম চিকেন, 4 পিস চিকেন দিয়েছে। এটা আপনারা ভাত দিয়ে খান,
রুটি দিয়ে খান, দুর্দশ লাগবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইছামতির বুকে সানরাইজ দেখে চা পর্ব শেষ করে পাশের জঙ্গলটা পায়ে হেঁটে ঘোরা এবং বেলা 10টা নাগাদ হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে আবারও কলকাতা ফিরে আসা, এই নিয়ে খোলা হাওয়া রিসর্টের একদিনের প্যাকেজ। তবে রিসর্ট কর্তৃপক্ষ ট্যুরিস্টদের জন্য আরও দুরকম প্যাকেজ রেখেছেন। প্রথম রাত্রি রিসর্টে থেকে পরের দিন সকালে বোট সফরে সুন্দরবনের পথে রওনা দিয়ে সেই রাত্রি সুন্দরবনে থেকে তৃতীয় দিন সকালে আবারও হাসনাবাদ ফিরে আসা, অথবা হাসনাবাদ থেকে সরাসরি 2 রাত 3 দিনের সুন্দরবন সফর। যাওয়া আসা নিয়ে 5 মিনিটেরও কম সময় লাগলো। এখান থেকে আমরা সুন্দরবনের প্রোগ্রাম ধরুন শুরু করলাম, এখান থেকে বোট আপনাদেরকে রিসিভ করলো, 2 রাত্রি 3 দিন সুন্দরবন ঘুরে 3 দিনের দিন আপনাদেরকে বোট এখানে ড্রপ করলো। ঠিক এইভাবেই বেরিয়ে পড়েছিলাম একদিন এবং 1 রাতে সুন্দরবন ভ্রমণ করতে, তবে ক্যানিং থেকে নয়, এবার হাসনাবাদ থেকে। গড়পড়তা যে সুন্দরবন দেখতে আমরা অভ্যস্ত, যে সুন্দরবনের ভিডিও আমরা দেখি, মানে সুন্দরবনের এই দিকটা কিন্তু ওগুলোর থেকে অনেক অনেক আলাদা। জঙ্গল যেন ক্রমশ আমাদের কাছে এগিয়ে এসেছে, নির্জন প্রকৃতি পরিবেশ, তার মাঝখান দিয়ে চলে গেছে একটা খাল, যেটা জোয়ারের জলে কখনো পুষ্ট হয়, আবার ভাটার টানে কখনো যেন রুষ্ট হয়। সুন্দরবনের হেমনগরের খুব কাছেই কালীতলা বলে একটা গ্রাম রয়েছে। সেখানে রাত্রিবাসের পর আমরা পরের দিন সকালে টোটো নিয়ে চলে আসি প্রায় 9 কিলোমিটার দূরে শামসেরনগরের সুন্দরবন 0 পয়েন্টে। শামসেরনগর সুন্দরবন 0 পয়েন্ট। আর এই যে কালো রঙের রেখাটা রয়েছে না, ওই পারটাই হচ্ছে বাংলাদেশ। এই রেখাটা দুটো দেশের আর কি সীমানাকে নির্ধারিত করেছে। টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল, কারণ এরপরে আর কোনো রাস্তাই নেই। সুন্দরবন তো অনেকবার এসেছেন, কিন্তু কখনো এরকম জায়গায় কি এসেছেন যেখানে একপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ? শামসেরনগর যে মেন যে ক্যাম্পটা রয়েছে না, সেটা হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার। আমরা যে পথ ধরে চলেছি, নদীপথ ধরে, এখান দিয়েও যাওয়া যায়, আবার ভেতর দিয়ে রাস্তা আছে, সেই ভেতর দিয়ে রাস্তা দিয়ে গিয়েও কিন্তু শামসেরনগর যে মেন ক্যাম্প সেখানে যাওয়া যায়। এই শামসেরনগর 0 পয়েন্টে একটি বিএসএফ ছাউনিও রয়েছে। নিরাপত্তার জন্য সেই ছাউনির ভিডিও এখানে শেয়ার করলাম না। আর এই নদীটা হচ্ছে কালিন্দী নদী। আর এই যে খালটা ধরে আমরা এলাম, এই খালটার কোনো নাম আছে? হ্যাঁ, কি নাম খালটার? এটা আছে, খালটা আছে শগুনখালি বলে। শগুনখালি। কবে তৈরি হয়েছে মন্দিরটা কাকাবাবু? গত বছর পৌষ মাসের লাস্ট শেষ হয়েছে। কে উদ্বোধন করেছিল মন্দিরটার? মন্দিরটা মমতা ব্যানার্জি এসেছিল এখানে উদ্বোধন করতে? হ্যাঁ, নিজে এসে উদ্বোধন করে এই মন্দির সংশোধন করে গেল, তারপরে মালপত্র পাঠিয়ে দিয়ে মন্দির তৈরি করে দিয়ে। আচ্ছা, এই যে এলাকাটা রয়েছে না, এই যে কালীতলা যে পুরো জায়গাটা রয়েছে, এই গ্রামটায় কি মানে হিন্দু বেশি না মুসলিম বেশি? এই গ্রামটা হিন্দু বেশি আছে। অনুষ্ঠান এখানে পুজো প্রতিদিন করেন? মানে পুজো প্রতিদিন, মানে প্রতিদিন এমনিতে পূজা হয়, কিন্তু আসল পূজা হবে পয়লা মাঘী 1 তারিখে বাংলা। পয়লা মাঘ, বাংলার পয়লা মাঘ মানে আসল পুজো হয়। আসল পূজা। একদিন 1 রাতে সুন্দরবন ভ্রমণে আমরা আরও দেখেছিলাম ঝিঙেখালি এবং বুড়িরডাবরি ফরেস্ট ক্যাম্প, একই সঙ্গে ওয়াচ টাওয়ার। সুন্দরবনের এই দিকটা নর্থ সাইড, যেটাকে অনেকে অফবিট সুন্দরবনও বলে থাকেন। এর জন্য জঙ্গল পারমিটের ব্যবস্থা করেছিল রিসোর্ট কর্তৃপক্ষই। আমাদের সঙ্গে একজন গাইডও ছিলেন, যার অভিজ্ঞতায় ঘুরে দেখা বুড়িরডাবরি কিংবা ঝিঙেখালি। আমাদের গাইড সাহেব বলছেন যে যেখানে আমাদের বোট নামিয়েছে সেই জায়গা থেকে যতদূর পর্যন্ত যাব এই রাস্তা বরাবর, এটা হচ্ছে 900 মিটার, মানে প্রায় 1 কিলোমিটার। মাঝে মধ্যে কাঁকড়া টাকড়া সব ঘুরে বেড়াচ্ছে, যেহেতু এখন জোয়ারের টাইম, এই বরাবর সব জল চলে এসছে। আমরা যে পথ ধরে এলাম সেই জায়গাটা দেখুন, ওই জঙ্গলের ভেতর দিয়ে এলাম। এইগুলো একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। রায়মঙ্গল নদীর এক পাশেই রয়েছে এই বুড়িরডাবরি ফরেস্ট ক্যাম্প। নদীর ওপারে যে ঘন জঙ্গল, সেটা বাংলাদেশের অংশ। এটা হচ্ছে আরও একটা ক্যাম্প আমাদের যাত্রাপথে, এটা হচ্ছে মরিচঝাপি। এখানেও ওয়াচ টাওয়ার রয়েছে। ওদিকটাতে কুমিরমারি গ্রাম, আর এই দিকটাতে রয়েছে মরিচঝাপির জঙ্গল। সুন্দরবনের এক একটা জায়গার এক একটা ফরেস্টের এক এক রকম নাম, মানে ফরেস্ট ক্যাম্পের এক রকম নাম। এটা হচ্ছে বাগনা বেল্ট। নদীপথে সুন্দরবন দেখা ছাড়াও এই বেলায় খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বেশ জমজমাট। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চের আয়োজনে ছিল 16 আনা বাঙালিয়ানার ছাপ। সকালে লুচি, তরকারি, মিষ্টি কিংবা ডিম সেদ্ধ, দুপুরে চায়ের সাথে গরম গরম আমুদি মাছ ভাজা, কোনো কিছুই বাকি ছিল না। যেটা ছাড়া এই জলপথে সুন্দরবন ভ্রমণ প্রায় অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই আমুদি মাছ ভাজা, সেটাও এসছে। সময়বেলা 2:30, আমরা আবারও সবাই মিলে বসে পড়েছি আজকে খাওয়া দাওয়া করার জন্য। এই দুপুরে আজই আমার মানে এই ট্রিপে আমার লাস্ট খাওয়া এটা। যদি আমি আজকে রাত্রে থাকতাম অ্যাকর্ডিং টু সুন্দরবন প্ল্যান, তাহলে রাত্রে আরও দুর্দান্ত খাওয়া দাওয়া হতে পারতো। বেগুনি রয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে, স্যালাড রয়েছে। এরপরের আইটেম হচ্ছে আলু পটলের তরকারি। এরপরের আইটেম হচ্ছে আলু পটলের তরকারি। সব থেকে ভালো বিষয় কি বলুন তো, খাবার দাবার না পুরো ঘরোয়া স্বাদ, মানে কোনো খাবার দাবার কিন্তু রিচ নেই। ইলিশ মাছের পাতুরি তরকারি খেয়েছি, এখানে আছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এই রকম হচ্ছে ভেটকি মাছের পাতুরি। জাস্ট মাছটা দেখুন কীরকম ফ্রেশ,
কাতলা মাছ, আমি নিয়েছি আমার পছন্দের পেটির মাছ। আমার মনে হয় এটি অনেকেরই পছন্দের। শেষ পাতে আমের চাটনি থেকে পাঁপড় ভাজা, এমনকি রসগোল্লার স্বাদ থেকেও বঞ্চিত হয়নি। আরও একটা দিন থাকতে পারলে হয়তো এরই সাথে হরিখালিটাও করে নেওয়া যেত, কিন্তু আমার একটা সমস্যা ছিল, যে কারণে ট্রিপটা সম্পূর্ণ না করেই আমাকে ফিরে আসতে হলো। রাত 8টার সময় শিয়ালদা থেকে পুরী যাওয়ার ট্রেন, আর আমি এখনও অবধি ক্যানিং পৌঁছতে পারিনি। জানি আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, তবে কোনো সময় হয়তো মাথা কাজ করে না, আমরা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি। অন্তত এই সব দিনে কী হয়, মানে জলে থাকা ঠিক নয়। যে অ্যাডভান্স গিয়ে শিয়ালদা পৌঁছে যাও বা হাওড়া পৌঁছে যাও ঠিক আছে, বাট এই রিস্কটা নেওয়া ঠিক হয়নি। কারণ এখান থেকে তো পৌঁছাতে হবে আমাকে ধামাখালি থেকে আবারও অটো করে বা কোনো গাড়ি নিয়ে পৌঁছাতে হবে যে ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা। এবার ট্রেন, জলযান, তারপর ওদিক থেকে অটো বা গাড়ি, এইগুলো মানে 3খানা স্টেপ এখন আমাকে পেরোতে হবে। এরপরেও যে আমি যদি ট্রেন পাবো কিনা সেটা বুঝতে পারছি না। এবার আমি ওপরপাড়ার পাশে পুরো ছেড়ে দিয়েছি। ইছামতের বুকে টাকি ভ্রমণ থেকে শুরু করে সুন্দরবন দর্শন 48 ঘন্টার ব্যবধানে সবই তো হলো, কিন্তু এরপর ট্রেন ধরা নিয়ে যে ঝড় আমার জীবনে উঠল, এই লেভেলের ব্লগ হয়তো আমার লাদাখ অ্যাডভেঞ্চারকেও ছাড়িয়ে গিয়েছিল, যেগুলো সাধারণত সিনেমায় হয়ে থাকে। কথা দিলাম সেই পর্ব বিছানায় শুয়ে থাকা প্রায় নিস্তেজ হওয়া মানুষটাকেও উঠে বসতে বাধ্য করবে।